আমার বিয়ের দিন। আমার হবুর স্ত্রী লাবণ্যের পরিবার আমার মায়ের দিকে আঙ্গুল তুলে হাসতে লাগল। লাবণ্যর বাবা হাজী আব্দুল কাদের ঠোঁট বাঁকিয়ে বললেন, ওই অসহায় গরিব মহিলাটাকে দেখো, মনে হচ্ছে ভিক্ষা করতে করতে এখানে চলে এসেছে। তারপর লাবণ্য বাগানের পানির পাইপটি হাতে তুলে নিয়ে বিদ্রূপের হাসি হেসে বলল, দেখি তো ওর গা থেকে দারিদ্র্যের ময়লাটা ধুয়ে ফেলা যায় কিনা। পরক্ষণেই বরফ শীতল পানির প্রবল ধারা গিয়ে আঘাত করল আমার মায়ের গায়ে। চারপাশে দাঁড়িয়ে থাকা অনেক অতিথি উচ্চস্বরে হেসে উঠল। আমি ছুটে গিয়ে মায়ের সামনে দাঁড়ালাম, আঙ্গুল থেকে বিয়ের আংটিটি খুলে ফেললাম এবং দৃঢ়কণ্ঠে বললাম, এই বিয়ে এখানেই শেষ। আর আগামী সূর্য ওঠার আগে তোমাদের পরিবারের গড়ে তোলা সাম্রাজ্যের পতন হবে। প্রথম পানির ধারা আমার মায়ের গায়ে লাগার আগ পর্যন্ত আমি বুঝতেই পারিনি কেন সবাই হাসছিল। আমি যখন তার কাছে পৌঁছালাম, তখন তার পুরনো ধূসর রঙের পোশাক ভিজিয়ে শরীরের সঙ্গে লেপ্টে গেছে। সাদা চুলগুলো মুখের ওপর লেগে আছে। আর যাকে কয়েক মিনিট পর আমার স্ত্রী হওয়ার কথা ছিল, সেই লাবণ্য তখনও পাইপের মুখ আমার মায়ের দিকেই তাক করে রেখেছে। বারান্দায় দাঁড়িয়ে হাজী আব্দুল কাদের শ্যাম্পেনের গ্লাস উঁচিয়ে বললেন, দেখো তো কি করুণ অবস্থা। মনে হচ্ছে বাস স্ট্যান্ড থেকে উঠে এসে আমাদের অনুষ্ঠানে ঢুকে পড়েছে। লাবণ্য হেসে বলল, এত রাগ করছো কেন মিস্টার ইয়াসিন? আমি তো শুধু ওর গা থেকে গরিবের গন্ধটা ধুয়ে ফেলছি। এ বলে সে আবার পাইপের মুখ আমার মায়ের দিকে ঘুরিয়ে দিল। হিমশীতল পানির ধাক্কায় মা টলতে টলতে এক পা পিছিয়ে গেলেন। আমি সঙ্গে সঙ্গে তার সামনে গিয়ে দাঁড়ালাম। পরের পানির ধারা এসে সোজা আমার বুকে আঘাত করল। আমি স্থির চোখে লাবণ্যর দিকে তাকিয়ে বললাম, পাইপটা নামিয়ে রাখো। সে বিরক্ত মুখে বলল, মজাটা নষ্ট করো না। আমার মা সাবিহা বেগম কাপা হাতে আমার বাহু ধরে বললেন, ইয়াসিন বাবা, আজ নয়, কোনো ঝামেলা করো না। মায়ের কথা শুনে বুকটা মোচড় দিয়ে উঠল। যে মানুষটিকে সবার সামনে অপমান করা হচ্ছে, তিনি আবার আমার বিয়ে নষ্ট না হোক বলে আমাকে শান্ত থাকতে বলছেন। হাজী আব্দুল কাদেরের বিশাল বাড়ির বাগানে সাদা ছাউনির নিচে প্রায় 2 শতাধিক অতিথি দাঁড়িয়েছিল। কারো মুখে অস্বস্তি ফুটে উঠেছিল, আবার কেউ কেউ শুধু বাড়ির মালিক হাসছিল বলে তার সঙ্গে তাল মিলিয়ে হাসছিল। বাদ্যযন্ত্রের সুর অনেক আগেই থেমে গেছে। মাথার উপর একটি ড্রোন ক্যামেরা পুরো ঘটনাটি ধারণ করে চলেছে। আমি ধীরে ধীরে আঙ্গুল থেকে আংটিটি খুলে ফেললাম। লাবণ্যর মুখের হাসি মিলিয়ে গেল। আমি শান্ত অথচ কঠোর কণ্ঠে বললাম, এ বিয়ে শেষ। আর আগামীকাল সূর্য ওঠার আগেই তোমাদের পরিবারের সবকিছু ধসে পড়বে। কয়েক মুহূর্তের জন্য চারদিকে নীরবতা নেমে এলো। তারপর হাজী আব্দুল কাদের উচ্চস্বরে হেসে উঠলেন, আমাদের ধ্বংস করবে তুমি? তুমি তো একটা বেতনের চাকরি করা পরামর্শক। এখনো 6 বছরের পুরনো গাড়ি চালাও, আমাদের সঙ্গে পাল্লা দেবে? লাবণ্যর আগে পাইপটা মাটিতে ছুঁড়ে ফেলে বলল, আংটিটা আবার পরে নাও, নিজেকে হাস্যকর বানিও না। আমি শান্তভাবে উত্তর দিলাম, না, আমাকে হাস্যকর বানানোর কাজ তুমি অনেক আগেই করে ফেলেছ। আমি নিজের কোট খুলে মায়ের কাঁধে জড়িয়ে দিলাম। তারপর তাকে ধীরে ধীরে গাড়ির দিকে নিয়ে গেলাম। হাজী আব্দুল কাদের আমাদের পেছন পেছন এসে বললেন, এখন যদি এই বাড়ি ছেড়ে চলে যাও, তাহলে সব হারাবে। চাকরি হারাবে, ফ্ল্যাট হারাবে, পরিচিতি হারাবে। তোমাকে আজ যে অবস্থানে দেখছ, সেখানে আমি পৌঁছে দিয়েছি। আমি গাড়ির পাশে দাঁড়িয়ে তার দিকে ফিরে তাকালাম। তিনি সত্যি বিশ্বাস করতেন আমি তার দয়াতে প্রতিষ্ঠিত হয়েছি। গত 2 বছর ধরে লাবণ্যের সঙ্গে বাগদানের সময় আমি ইচ্ছা করে তাদের সে ভুল ধারণা ভাঙিনি। তাদের পারিবারিক বৈঠকে উপস্থিত থেকেছি, তাদের ব্যবসায়িক চুক্তিপত্র পর্যালোচনা করেছি, তাদের বড় বড় বিনিয়োগের গল্প শুনেছি। অথচ তারা কখনোই বুঝতে পারেনি যে অর্থের উপর ভর করে তারা গর্ব করেন, তার প্রকৃত মালিক তারা নন। হাজী আব্দুল কাদের কখনো জানতে চায়নি মাত্র 48 ঘন্টার মধ্যে 3টি বড় ব্যাংক কেন তার লোকসানগ্রস্ত কোম্পানিকে বিপুল পরিমাণ ঋণ অনুমোদন করেছিল। তিনি কখনো খোঁজ নেননি একের পর এক হোল্ডিং কোম্পানির আড়ালে লুকিয়ে থাকা বিনিয়োগ প্রতিষ্ঠানের প্রকৃত মালিককে। আর তিনি কখনো ভাবেননি আমার মা সাবিহা বেগম কেন সবসময় একটি সাধারণ পুরনো পোশাক পরেন, যখন চাইলে তিনি তাদের পুরো সম্পত্তিটাই একদিনে কিনে নিতে পারেন। আমি মাকে গাড়ির যাত্রীর আসনে বসিয়ে দরজা বন্ধ করে দিলাম। তারপর ফোন বের করে আমার আইনজীবী অ্যাডভোকেট নুসরাত জাহানকে কল করলাম। ফোন রিসিভ হতেই আমি শুধু একটি বাক্যই বললাম, নুসরাত, সব নথি প্রকাশ করে দাও। ফোন কেটে আমি দূরে তাকিয়ে দেখলাম লাবণ্য ক্রোধে নিজের ওড়না খুলে মাটিতে ছুঁড়ে ফেলেছে।
গাড়ির ইঞ্জিন চালু হতেই চারপাশের কোলাহল ধীরে ধীরে পিছিয়ে যেতে লাগলো। বিশাল বাড়ির গেটের সামনে তখনও শত শত অতিথি দাঁড়িয়ে। কেউ অবাক হয়ে তাকিয়ে আছে, কেউ মোবাইল ফোন তুলে ভিডিও করছে, আবার কেউ ফিসফিস করে বলছে। এমন ঘটনা তারা কোনোদিন চোখে দেখেনি। কিন্তু আমার দৃষ্টি ছিল শুধু গাড়ির পাশের সিটে বসে থাকা আমার মা সাবিহা বেগমের দিকে। তিনি নিঃশব্দে জানালার বাইরে তাকিয়েছিলেন। ভেজা শাড়ি এখনও শরীরের সঙ্গে লেপ্টে আছে, ঠান্ডায় তার ঠোঁট কাঁপছে, অথচ মুখে একটিও অভিযোগ নেই। আমি গাড়ির হিটার চালিয়ে দিলাম, নিজের হাত দিয়ে তার কাঁধে কোটটা আরও শক্ত করে জড়িয়ে দিলাম। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি মৃদুস্বরে বললেন, বাবা, আমার জন্য তোমার জীবনটা নষ্ট করে ফেললে কেন? বিয়েটা হয়ে গেলে হয়তো সব ঠিক হয়ে যেত। আমি স্টিয়ারিং শক্ত করে ধরে বললাম, যে পরিবার আমার মাকে মানুষ বলে সম্মান করতে জানে না, সেই পরিবারে বিয়ে হলে আমার জীবনই শেষ হয়ে যেত। আজ আমি কিছু হারাইনি, বরং অনেক ভুল থেকে বেঁচে গেছি। মায়ের চোখে পানি জমে উঠল। তিনি জানতেন আমি যখন এমন কণ্ঠে কথা বলি তখন সিদ্ধান্ত বদলানোর আর কোনো সুযোগ থাকে না। বাইরে আকাশে কালো মেঘ জমেছে, মনে হচ্ছিল প্রকৃতিও যেন আজকের ঘটনার সাক্ষী। ঠিক তখনই আমার ফোনে একের পর এক কল আসতে শুরু করলো। স্ক্রিনে ভেসে উঠল লাবণ্য। আমি ফোনের দিকে একবার তাকিয়েই সেটি সাইলেন্ট করে রাখলাম। কয়েক সেকেন্ড পর আবার ফোন, তারপর আবার, এরপর হাজী আব্দুল কাদের, তারপর তার ব্যবসায়িক সহযোগী, আত্মীয় স্বজন, পরিচিতজন। আমি কারো ফোন ধরলাম না, কারণ আমি জানতাম এখন তারা ক্ষমা চাইবে না, বরং আমাকে ভয় দেখানোর চেষ্টা করবে। গাড়ি শহরের অভিজাত এলাকা ছেড়ে একটি শান্ত রাস্তার দিকে মোড় নিতেই আমার আরেকটি ফোন বেজে উঠল। এবার স্ক্রিনে ভেসে উঠল অ্যাডভোকেট নুসরাত জাহান। আমি সঙ্গে সঙ্গে কল রিসিভ করলাম। ওপাশ থেকে শান্ত কণ্ঠে তিনি বললেন, স্যার, আপনার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে টিম কাজ শুরু করেছে। সব নথি প্রস্তুত। আপনি কি নিশ্চিত আজ রাতে এগুলো প্রকাশ করা হবে? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, হ্যাঁ, আর কোনো অপেক্ষা নয়। আজ যারা আমার মাকে অপমান করেছে তারা আগামীকাল সকাল হওয়ার আগেই বুঝে যাবে ক্ষমতার অহংকার এক জিনিস নয়। নুসরাত বললেন, ঠিক আছে স্যার, আপনার অনুমতি অনুযায়ী প্রথম ধাপ শুরু হচ্ছে। ফোন কেটে আমি গভীর নিঃশ্বাস নিলাম। মা আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, তুই কি খুব বড় কিছু করতে যাচ্ছিস? আমি মৃদু হেসে বললাম, না মা, আমি শুধু সত্যিটা প্রকাশ করতে যাচ্ছি, এতদিন যেটা লুকিয়ে রেখেছিলাম। এদিকে হাজী আব্দুল কাদেরের বাড়িতে তখন উৎসবের পরিবেশ মুহূর্তের মধ্যে অস্বস্তিতে বদলে গেছে। অতিথিরা একে একে বিদায় নিতে শুরু করেছে। কেউ প্রকাশ্যে কিছু বলছে না, কিন্তু সবার চোখে মুখে কৌতূহল। লাবণ্য ক্রোধে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। সে বারবার ফোন করছে, কিন্তু আমি ফোন ধরছি না। হাজী আব্দুল কাদের বিরক্ত হয়ে তার ব্যক্তিগত সহকারীকে বললেন, খুঁজে বের করো ছেলেটা কোথায় গেছে, আর মিডিয়ায় যেন একটা খবরও না যায়। সহকারী মাথা নেড়ে বেরিয়ে গেল, কিন্তু সে জানত না খবর ইতিমধ্যে বিভিন্ন সাংবাদিকের হাতে পৌঁছে গেছে। ঠিক রাত ৮টার দিকে শহরের সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন সংবাদ মাধ্যমে একটি প্রতিবেদন প্রকাশিত হল। শিরোনাম, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর প্রকৃত মালিককে, সামনে আসছে বিস্ফোরক তথ্য। সংবাদটি প্রকাশ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ল। প্রতিবেদনের ভেতরে সরাসরি হাজী আব্দুল কাদেরের নাম ছিল না, কিন্তু তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের একাধিক নথির উল্লেখ ছিল। আর সেই নথির সঙ্গে যুক্ত ছিল এমন কিছু হোল্ডিং কোম্পানির তথ্য যেগুলোর মালিকানা এতদিন গোপন রাখা হয়েছিল। সংবাদটি পড়ে হাজী আব্দুল কাদের প্রথমে হেসে বললেন, এসব বাজে গুজব, কাল সকালে সব থেমে যাবে। কিন্তু তার হাসি মিলিয়ে যেতে বেশি সময় লাগল না, কারণ ঠিক 10 মিনিট পর তার প্রধান অর্থনৈতিক উপদেষ্টা দৌড়ে এসে বললেন, স্যার, বড় সমস্যা হয়েছে। আমাদের প্রধান ব্যাংক অ্যাকাউন্ট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিদেশি অংশীদাররাও জরুরি ব্যাখ্যা চেয়েছে। হাজী আব্দুল কাদের অবিশ্বাসের চোখে তাকিয়ে বললেন, অসম্ভব, কে এমন ক্ষমতা রাখে? উপদেষ্টা নিচু স্বরে বললেন, যে ব্যক্তি এতদিন নীরবে সব নিয়ন্ত্রণ করছিল, মনে হচ্ছে তিনি আর নীরব নেই। সেই সময় আমি মাকে নিয়ে শহরের এক নিরিবিলি বাড়িতে পৌঁছালাম। বাইরে থেকে বাড়িটি সাধারণ মনে হলেও ভেতরে ছিল অত্যাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। দরজা খুলতেই কয়েকজন কর্মচারী এগিয়ে এসে মাকে সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানালো। তাদের একজন বললেন, ম্যাডাম, আপনার ঘর প্রস্তুত আছে। মা বিস্ময়ে আমার দিকে তাকালেন।
তিনি এই বাড়িতে আগে কখনো আসেননি। আমি মৃদু হেসে বললাম, এটা আমাদেরই বাড়ি মা, শুধু সময় না আসা পর্যন্ত আমি কাউকে জানাইনি। মা ধীরে ধীরে বসে পড়লেন। তার চোখে বিস্ময়, কষ্ট আর প্রশ্ন একসঙ্গে ভেসে উঠল। তিনি ফিসফিস করে বললেন, ইয়াসিন, এতদিন আমাকে কিছু বললি না কেন? আমি তার হাত ধরে উত্তর দিলাম, কারণ আমি চেয়েছিলাম মানুষ আমাদের চিনুক, আমাদের ব্যবহার দিয়ে, সম্পদ দিয়ে নয়। কিন্তু আজ তারা তোমার সরলতাকে দুর্বলতা ভেবেছে। সেই ভুলের মূল্য তাদের দিতেই হবে। রাত তখন আরো গভীর হচ্ছে। রাত তখন প্রায় 11:30। শহরের অধিকাংশ মানুষ দিনের ব্যস্ততা শেষে ঘুমের প্রস্তুতি নিচ্ছে। অথচ একই শহরের কয়েকটি অভিজাত অফিসে তখন আলো জ্বলছে আগের চেয়ে উজ্জ্বল। হাজী আব্দুল কাদেরের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে একের পর এক পরিচালক, আইন উপদেষ্টা ও আর্থিক পরামর্শক এসে জড়ো হচ্ছেন। সবার মুখে একই প্রশ্ন, হঠাৎ কি এমন ঘটল যে কয়েক ঘন্টার মধ্যে ব্যাংক, বিনিয়োগকারী ও বিদেশি অংশীদাররা একযোগে ব্যাখ্যা চাইতে শুরু করল? আব্দুল কাদের টেবিলে মুঠো আঘাত করে গর্জে উঠতে চাইলেন, আমি জানতে চাই এ খবর বাইরে গেল কিভাবে, আর সেই ইয়াসিনের এত সাহস হলো কোথা থেকে? কিন্তু তার প্রশ্নের উত্তর কারো কাছে ছিল না। সবাই শুধু জানত, পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। অন্যদিকে আমি মাকে বিশ্রাম নিতে বলে বাড়ির ব্যক্তিগত অফিস কক্ষে ঢুকলাম। দরজাটি বন্ধ করতে দেয়ালে লাগানো বিশাল স্ক্রিনে একের পর এক রিপোর্ট ভেসে উঠতে শুরু করলো। আমার বিশ্বস্ত সহযোগী আরিফ ভিডিও কলে যুক্ত হয়ে বলল, স্যার, প্রথম ধাপ সফল হয়েছে। 3টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিষয়টি যাচাই করছে। দেশের শীর্ষ 5টি ব্যাংকের মধ্যে 2টি ইতিমধ্যে কাদের গ্রুপের নতুন অর্থ ছাড় স্থগিত করেছে। আমি শান্ত গলায় বললাম, কেউ যেন আইন ভঙ্গ না করে। আমরা প্রতিশোধ নিচ্ছি না, শুধু সত্য সামনে আনছি। আরিফ মাথা নাড়ল। সে জানত আমি কখনো আবেগ দিয়ে ব্যবসার সিদ্ধান্ত নিই না। কিন্তু আজকের রাত ছিল ব্যতিক্রম। আজ বিষয়টি কেবল ব্যবসা নয়, একজন মায়ের সম্মানের প্রশ্ন। এদিকে লাবণ্য নিজের ঘরে পায়চারি করছে। তার হাতে এখনও সেই আংটি, যেটা কয়েক ঘন্টা আগে আমার আঙ্গুলে থাকার কথা ছিল। সে বারবার ফোন করছে, কিন্তু আমি ধরছি না। শেষ পর্যন্ত সে বাবার ঘরে গিয়ে বলল, বাবা, আমার মনে হচ্ছে আমরা ভুল করেছি। আব্দুল কাদের রাগে চোখ লাল করে বললেন, একটা সাধারণ চাকরিজীবী ছেলে আমাদের কি করবে? কাল সকালে ও নিজেই ফিরে এসে ক্ষমা চাইবে। কিন্তু তার কথার মাঝেই টেবিলের উপর রাখা ফোন বেজে উঠল। ওপাশ থেকে একজন বিদেশি বিনিয়োগকারী জানালেন, নতুন তথ্যের আলোকে তারা সব চুক্তি সাময়িকভাবে স্থগিত রাখছে। ফোন কেটে যাওয়ার পর প্রথমবারের মতো আব্দুল কাদেরের মুখে উদ্বেগের ছাপ ফুটে উঠল। আমি জানালার পাশে দাঁড়িয়ে রাতের শহর দেখছিলাম। মা ধীরে ধীরে অফিসের দরজায় এসে দাঁড়ালেন। তিনি বললেন, বাবা, এত বছর ধরে তুই নিজের পরিচয় লুকিয়ে রাখলি কেন? আমি তার দিকে তাকিয়ে মৃদু হাসলাম। কারণ আমি দেখতে চেয়েছিলাম মানুষ আমাকে মানুষ হিসেবে ভালোবাসে নাকি আমার পরিচয়ের জন্য। লাবণ্যকে আমি সত্যিই ভালোবেসেছিলাম, ভেবেছিলাম একদিন সব বলবো। কিন্তু আজ বুঝলাম, যে পরিবার মানুষের পোশাক দেখে সম্মান দেয়, তারা সত্য জানার যোগ্যই নয়। মা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তোকে অনেকবার বলেছিলাম, সত্য লুকিয়ে রাখিস না। আমি তার হাত ধরে বললাম, আজ আর কিছুই লুকিয়ে থাকবে না। ঠিক রাত 12টায় অ্যাডভোকেট নুসরাত জাহানের কাছ থেকে একটি এনক্রিপ্টেড ফাইল আমার কাছে পৌঁছালো। ফাইলটির ভেতরে ছিল গত 15 বছরের সব মালিকানা নথি, শেয়ার হস্তান্তরের চুক্তিপত্র এবং প্রকৃত বিনিয়োগকারীদের তথ্য। সবচেয়ে গুরুত্বপূর্ণ নথিটি ছিল একটি ট্রাস্ট ডিড, যেখানে স্পষ্ট লেখা, হাজী আব্দুল কাদেরের অধিকাংশ শিল্প প্রতিষ্ঠানে নিয়ন্ত্রণমূলক বিনিয়োগ রয়েছে সাবিহা ট্রাস্টের। আর সেই ট্রাস্টের একমাত্র প্রতিষ্ঠাতা ও প্রধান ট্রাস্টি আমার মা সাবিহা বেগম। আমি কিছুক্ষণ নীরবে নথিগুলোর দিকে তাকিয়ে রইলাম। বহু বছর আগে বাবা মৃত্যুর আগে সব সম্পদ মায়ের নামে রেখে গিয়েছিলেন। কিন্তু মা কখনো বিলাসবহুল জীবন চাননি। তিনি বলেছিলেন, মানুষের সম্মান টাকা দিয়ে কেনা যায় না। তাই আমরা সাধারণ জীবন বেছে নিয়েছিলাম। অথচ আজ সেই সাধারণ পোশাকই কিছু মানুষের কাছে উপহাসের কারণ হয়ে দাঁড়িয়েছে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের ভিডিও ছড়িয়ে পড়তে শুরু করেছে। কেউ লিখছে, একজন বৃদ্ধা মাকে এভাবে অপমান করা অমানবিক। কেউ লিখছে, টাকা থাকলেই মানুষ বড় হয় না। আবার অনেকে জানতে চাইছে, এই ইয়াসিন আসলে কে? সকাল হওয়ার আগে শহরের পরিবেশ পাল্টে যেতে শুরু করলো।
যেসব মানুষ গতকাল পর্যন্ত হাজী আব্দুল কাদেরের প্রশংসা করত, তারাই এখন নীরবে দূরত্ব বজায় রাখছে। তার ফোনে কলের সংখ্যা কমে যাচ্ছে, অথচ বাতিল হওয়া মিটিংয়ের সংখ্যা বাড়ছে। হঠাৎ আরিফ আবার ফোন করল, তার কণ্ঠে উত্তেজনা। স্যার, একটি বড় খবর আছে। দেশের কেন্দ্রীয় আর্থিক নিয়ন্ত্রণ সংস্থা কাদের গ্রুপের কয়েকটি আর্থিক লেনদেনের তদন্ত শুরু করেছে। মিডিয়া অফিসের সামনে ভিড় জমেছে। আমি শান্তভাবে বললাম, সবকিছু আইন অনুযায়ী চলবে। কেউ যেন ব্যক্তিগতভাবে কাউকে অপমান না করে। আমরা তাদের মতো হব না। ফোন রেখে আমি মায়ের দিকে তাকালাম। তিনি নামাজের জায়নামাজ বিছিয়ে বসে দোয়া করছিলেন। তার ঠোঁট নড়ছে, চোখ বেয়ে অশ্রু ঝরছে। সেই দৃশ্য দেখে আমার বুকের ভেতর জমে থাকা রাগ আরও দৃঢ় সংকল্পে পরিণত হলো। আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, আজকের অপমানের বিচার হবে আদালতে, আইনের মাধ্যমে এবং সত্যের শক্তিতে। ঠিক তখনই আমার ব্যক্তিগত নিরাপত্তা প্রধান দ্রুত ঘরে ঢুকে বললেন, স্যার, জরুরি খবর। হাজী আব্দুল কাদের নিজে আপনার সঙ্গে দেখা করতে এই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। তার সঙ্গে কয়েকজন প্রভাবশালী ব্যবসায়ীও আছেন। মনে হচ্ছে এবার তারা প্রথমবারের মতো বুঝতে পেরেছেন, যাকে এতদিন তারা অবহেলা করেছে সে আসলে তাদের ধারণার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। জানালার বাইরে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করেছে। ঠিক সেই সময় আমার বাড়ির প্রধান গেটের সামনে একের পর এক কালো রঙের বিলাসবহুল গাড়ি এসে থামল। গতকাল পর্যন্ত যিনি নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে আমার মাকে অপমান করেছিলেন, আজ তিনি আমার দরজার সামনে দাঁড়িয়ে সাক্ষাতের অনুমতি চাইছেন। সময় সত্যি অদ্ভুতভাবে মানুষকে বদলে দেয়। আমি জানালার পাশে দাঁড়িয়ে নিচের দৃশ্য দেখছিলাম। কয়েক সেকেন্ড নীরব থেকে নিরাপত্তা প্রধানকে বললাম, তাদের ভেতরে নিয়ে আসুন। কিন্তু মনে রাখবেন, আজ এখানে কোনো অতিথি আসেনি। যারা এসেছে তারা নিজেদের কাজের জবাব দিতে এসেছে। আমার কথায় নিরাপত্তা প্রধান মাথা নত করে বেরিয়ে গেল। কয়েক মিনিট পর ড্রয়িং রুমের দরজা খুলে হাজী আব্দুল কাদের ভেতরে প্রবেশ করলেন। তার মুখে গতকালের সেই অহংকার নেই। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। সারা রাত সম্ভবত এক মুহূর্ত ঘুমাননি। তার সঙ্গে থাকা ব্যবসায়ীরা অস্বস্তিতে চারদিক তাকাচ্ছিলেন, কারণ এবারের আভিজাত্য দেখে তাদের সবার মুখে একই প্রশ্ন, এতদিন তারা কিভাবে জানালো না যে ইয়াসিন এমন একটি পরিবারের সদস্য। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। সবার সামনে গিয়ে শান্তভাবে বসে বললাম, বসুন। কেউ কথা বলল না। নীরবতায় যেন পুরো ঘরটাকে গ্রাস করে ফেলেছে। অবশেষে হাজী আব্দুল কাদের গলা খাকারি দিয়ে বললেন, ইয়াসিন, গতকাল যা হয়েছে সেটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। অনুষ্ঠানে এত মানুষ ছিল, তাই বিষয়টা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, আপনি কি সত্যিই ক্ষমা চাইতে এসেছেন, নাকি আপনার ব্যবসা বাঁচাতে এসেছেন? আমার প্রশ্ন শুনে তিনি কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তার পাশে বসা আইনজীবী কিছু বলতে চাইলে আমি হাত তুলে থামিয়ে দিলাম। আজ এখানে শুধু সত্য কথা বলা হবে, মিথ্যার কোনো জায়গা নেই। ঠিক তখনই মা সাবিহা বেগম ধীরে ধীরে ঘরে প্রবেশ করলেন। আজও তিনি সাধারণ একটি সাদা শাড়ি পরেছেন। মুখে কোনো গয়না নেই, কিন্তু তার উপস্থিতিতে ঘরের পরিবেশ বদলে গেল। হাজী আব্দুল কাদের উঠে দাঁড়ালেও তার চোখ নিচু হয়ে রইল। গতকাল যাকে তিনি ভিক্ষুক বলেছিলেন, আজ তার সামনেই মাথা তুলতে পারছেন না। মা শান্ত কণ্ঠে বললেন, আমি কারো সর্বনাশ চাই না, কিন্তু মানুষের সম্মান নিয়ে খেললে একদিন না একদিন তার মূল্য দিতেই হয়। কথাগুলো শুনে পুরো ঘরে আবার নীরবতা নেমে এলো। ঠিক সেই সময় আমার ব্যক্তিগত সহকারী আরিফ দ্রুত ভেতরে ঢুকে একটি ফাইল আমার হাতে দিল। আমি ফাইল খুলে টেবিলের উপর কয়েকটি নথি রেখে দিলাম। তারপর হাজী আব্দুল কাদেরের দিকে ঠেলে দিয়ে বললাম, দেখুন। তিনি কাগজগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলেন। প্রথম পাতাটি পড়েই তার মুখের রং বদলে গেল। দ্বিতীয় পাতায় পৌঁছাতেই তার হাত কাঁপতে শুরু করলো। তৃতীয় পাতায় লেখা ছিল, তার কোম্পানির নিয়ন্ত্রণকারী শেয়ারের প্রকৃত মালিকানা সাবিহা ট্রাস্টের অধীনে, আর সেই ট্রাস্টের প্রধান ট্রাস্টি সাবিহা বেগম। এটা এটা অসম্ভব, কাপা গলায় বললেন তিনি। আমি শান্তভাবে উত্তর দিলাম, অসম্ভব নয়। আপনি কখনো নথি পড়ার প্রয়োজন মনে করেননি, শুধু মুনাফা গুনেছেন। পাশে বসা তার অর্থনৈতিক উপদেষ্টা তাড়াতাড়ি নথিগুলো পরীক্ষা করে ফ্যাকাশে মুখে বললেন, স্যার, এগুলো আসল, সব নিবন্ধন বৈধ, আইনগতভাবে নিয়ন্ত্রণ তাদের হাতেই। হাজী আব্দুল কাদের চেয়ারে বসে পড়লেন, যেন কয়েক বছরের বৃদ্ধ হয়ে গেছেন।
ঠিক তখনই ড্রয়িং রুমের বড় টেলিভিশনে একটি সংবাদ চ্যানেলের ব্রেকিং নিউজ ভেসে উঠল। দেশের অন্যতম শিল্পগোষ্ঠীর মালিকানা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ। নিয়ন্ত্রণকারী বিনিয়োগকারী আনুষ্ঠানিক বিবৃতি দিতে যাচ্ছেন। সবাই একসঙ্গে টেলিভিশনের দিকে তাকিয়ে রইল। সংবাদ উপস্থাপক জানাচ্ছেন, একাধিক আন্তর্জাতিক নিরীক্ষা প্রতিষ্ঠান গতরাতেই নথি যাচাই করে নিশ্চিত করেছে, বহু বছর ধরে যাদের সবাই মালিক ভেবেছিল তারা আসলে কেবল পরিচালনাকারী। প্রকৃত নিয়ন্ত্রণ অন্য একটি ট্রাস্টের হাতে। হাজী আব্দুল কাদের কাপা গলায় বললেন, ইয়াসিন, আমরা বসে কথা বলতে পারি? সবকিছুর সমাধান আছে। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। গতকাল আমার মা যখন ভিজে কাপড়ে দাঁড়িয়ে কাঁপছিলেন, তখনও সমাধানের সুযোগ ছিল। আপনি সেটা নষ্ট করেছেন। তিনি এবার সত্যিই ভেঙে পড়লেন। আমি ভুল করেছি। না, আমি উত্তর দিলাম, ভুল নয়। আপনি আপনার প্রকৃত চরিত্র দেখিয়েছেন। ঠিক তখনই বাইরের গেটের সামনে সাংবাদিকদের গাড়ি এসে থামতে শুরু করলো। ক্যামেরার ফ্ল্যাশ একের পর এক জ্বলে উঠছে। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে। আরিফ এসে জানালো, স্যার, সব বড় গণমাধ্যম এসে গেছে। আপনার বক্তব্যের জন্য অপেক্ষা করছি। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলাম। তারপর মায়ের দিকে তাকিয়ে বললাম, আজ আপনি আমার সঙ্গে চলবেন। এতদিন সবাই আপনার সরলতা দেখেছে, আজ তারা আপনার মর্যাদা দেখবে। মা মৃদু হেসে বললেন, আমার কোনো পরিচয়ের দরকার নেই বাবা। আমি শুধু চাই মানুষ যেন আর কখনো কারো পোশাক দেখে তাকে বিচার না করে। মায়ের কথায় আমার বুক ভরে উঠল। আমি দরজার দিকে হাঁটতে শুরু করলাম। বাইরে শত শত সাংবাদিক অপেক্ষা করছে। পুরো দেশের দৃষ্টি এখন এই বাড়ির দিকে। আমি জানতাম, আজ আমি যে কয়েকটি কথা বলবো, তারপর শুধু হাজী আব্দুল কাদেরের ব্যবসায়িক সাম্রাজ্যই নয়, সমাজের বহু মানুষের মুখোশও খুলে যাবে। দরজার হাতলে হাত রাখতেই আমার ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল একটি অচেনা আন্তর্জাতিক নম্বর। আমি কলটি রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো গম্ভীর একটি কণ্ঠ। মিস্টার ইয়াসিন, আমি লন্ডন থেকে বলছি। আমরা আপনার বাবার পুরনো অংশীদার। আপনার বিরুদ্ধে একটি বড় ষড়যন্ত্রের খবর আমাদের হাতে এসেছে। আপনি যদি এখনই সংবাদ মাধ্যমের সামনে যান, তাহলে শুধু হাজী আব্দুল কাদের নন, আরও শক্তিশালী কিছু মানুষ সক্রিয় হয়ে উঠবে। আপনার বাবার মৃত্যুর সঙ্গে জড়িত সত্য আজও প্রকাশ পেতে পারে। কথাগুলো শুনে আমার চোখ মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। আমি বুঝলাম, এই লড়াই শুধু আমার মায়ের অপমানের প্রতিশোধ নয়, এর পেছনে লুকিয়ে আছে বহু বছরের এমন এক রহস্য, যার সঙ্গে জড়িয়ে আছে আমার বাবার অস্বাভাবিক মৃত্যু, কোটি কোটি টাকার সম্পদ এবং ক্ষমতার অন্ধকার রাজনীতি। আর সেই সত্যের মুখোমুখি হওয়ার সময় অবশেষে এসে গেছে। আমি কয়েক সেকেন্ড ফোনটা কানে ধরে নিশ্চুপ দাঁড়িয়ে রইলাম। ওপাশের মানুষটি নিজের পরিচয় দিলেন। আমি ব্যারিস্টার রায়হান চৌধুরী, লন্ডনে থাকি। প্রায় ২০ বছর আগে আপনার বাবা মাহবুব ইয়াসিনের ব্যবসায়িক অংশীদার ছিলাম। এতদিন নীরব ছিলাম, কারণ প্রমাণ ছিল না। কিন্তু গতরাতে আপনার পদক্ষেপের পর যারা এতদিন আড়ালে ছিল, তারা নড়ে চড়ে বসেছে। এখন আর দেরি করলে চলবে না। আমি শান্ত গলায় বললাম, আপনি যা জানেন সব বলুন। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ফোনে সব বলা নিরাপদ নয়। শুধু একটা কথা মনে রাখবেন, হাজী আব্দুল কাদের আপনার সবচেয়ে বড় শত্রু নন। তিনি শুধু একজন ব্যবহার করা মানুষ। আপনার বাবার মৃত্যুর পেছনে আরও বড় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জড়িত। আজ আপনি সংবাদ সম্মেলন করলে তারাও নিজেদের বাঁচানোর চেষ্টা করবে। তাই প্রতিটি পদক্ষেপ ভেবে নেবেন। কল শেষ হওয়ার পর আমি কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। এতদিন আমি ভেবেছিলাম বাবার মৃত্যু ছিল একটি সাধারণ সড়ক দুর্ঘটনা। কিন্তু যদি সেটাও পরিকল্পিত হয়ে থাকে, তাহলে এই লড়াইয়ের গভীরতা আমি যতটা ভেবেছিলাম, বাস্তবে তার চেয়ে অনেক বেশি। ঠিক তখনই আরিফ এগিয়ে এসে বলল, স্যার, সাংবাদিকরা অপেক্ষা করছেন। সবাই জানতে চাইছে আপনি কি আজ আনুষ্ঠানিক বক্তব্য দেবেন। আমি ফোনটা পকেটে রেখে শান্তভাবে বললাম, হ্যাঁ, আজ শুধু একটা পরিবারের মুখোশ নয়, আরও অনেক মুখোশ খুলবে। মা আমার দিকে তাকিয়ে ধীরে বললেন, বাবা, মনে রাখিস, সত্য বলবি, কিন্তু রাগ যেন সত্যকে হারিয়ে না ফেলে। আমি মায়ের পায়ে হাত রেখে সালাম করলাম। তারপর প্রধান দরজার দিকে হাঁটতে শুরু করলাম। দরজা খুলতে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ একসঙ্গে জ্বলে উঠল। সাংবাদিকদের প্রশ্নে চারিদিক মুখর হয়ে গেল। মিস্টার ইয়াসিন, গতকালের ঘটনায় আপনার মন্তব্য কি? আপনি কি সত্যিই কাদের গ্রুপের নিয়ন্ত্রণকারী মালিক? আপনার বিয়ে ভেঙে যাওয়ার পর এই পদক্ষেপ কি প্রতিশোধ? আমি হাত তুলে সবাইকে শান্ত হতে বললাম।
চারদিকে নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে বলতে শুরু করলাম, গতকাল আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হওয়ার কথা ছিল, কিন্তু সেই দিনই আমার মাকে শত শত মানুষের সামনে অপমান করা হয়েছে। আমি আজ এখানে কোনো ব্যক্তিগত প্রতিশোধ নিতে আসিনি। আমি শুধু একটি প্রশ্ন করতে চাই, একজন মানুষের পোশাক দেখে তাকে অপমান করার অধিকার কে দিয়েছে? সবাই নিশ্চুপ। আমি আবার বললাম, আমার মা সাধারণ পোশাক পরেন, কারণ সেটাই তার পছন্দ। তিনি কখনো সম্পদের অহংকার করেননি। কিন্তু কিছু মানুষ ভেবেছে সাধারণ পোশাক মানেই মানুষটাই সাধারণ। তারা ভুল করেছে। সাংবাদিকদের ভিড়ের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল। আমি পাশে রাখা টেবিল থেকে একটি ফাইল তুলে ধরলাম। এই নথিগুলো গত 15 বছরের বৈধ নিবন্ধিত কাগজপত্র। এগুলো প্রমাণ করে বহু বছর ধরে কাদের গ্রুপের নিয়ন্ত্রণকারী বিনিয়োগ একটি ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়েছে। সেই ট্রাস্টের প্রতিষ্ঠাতা আমার মা সাবিহা বেগম। কথাটা শেষ হতে চারিদিকে হইচই শুরু হয়ে গেল। একজন সাংবাদিক চিৎকার করে বললেন, তাহলে হাজী আব্দুল কাদের এতদিন প্রকৃত মালিক ছিলেন না? আমি উত্তর দিলাম, তিনি একজন পরিচালক ছিলেন, মালিক নন। ঠিক সেই মুহূর্তে কয়েকটি সংবাদ চ্যানেল সরাসরি সম্প্রচার শুরু করে দিল। শহরের প্রতিটি অফিস, প্রতিটি বাসা, প্রতিটি মোবাইল ফোনে এখন আমার বক্তব্য প্রচারিত হচ্ছে। এদিকে হাজী আব্দুল কাদের নিজের বাড়িতে বসে টেলিভিশনের সামনে স্তব্ধ হয়ে বসে আছেন। তার পাশে লাবণ্য নিঃশব্দে কাঁদছে। হঠাৎ একজন পরিচালক দৌড়ে এসে ঘরে ঢুকে বললেন, স্যার, আরও 3টি ব্যাংক আমাদের ঋণ সুবিধা স্থগিত করেছে। বিদেশি বিনিয়োগকারীরাও জরুরি বোর্ড মিটিং ডেকেছে। আব্দুল কাদের মাথায় হাত দিয়ে বসে পড়লেন। তিনি বুঝতে পারলেন এতদিন যে সাম্রাজ্যকে নিজের বলে ভেবেছিলেন সেটা তার হাতের মুঠো থেকে বেরিয়ে যাচ্ছে। অন্যদিকে সংবাদ সম্মেলনে আমি আরও একটি নথি সাংবাদিকদের সামনে তুলে ধরলাম। আজ থেকে কাদের গ্রুপের সব আর্থিক কার্যক্রম স্বাধীন নিরীক্ষার আওতায় যাবে। কোনো কর্মচারীর চাকরি যাবে না, কিন্তু কেউ যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার কথা শেষ হতেই উপস্থিত সাংবাদিকরা হাততালি দিতে শুরু করলেন। আমি হাত তুলে সবাইকে থামিয়ে দিলাম। একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, আমি কারো সর্বনাশ করতে চাই না। আমি শুধু চাই যারা ক্ষমতার অহংকারে মানুষের সম্মান নিয়ে খেলেছে তারা যেন আইনের সামনে জবাব দেয়। ঠিক তখনই আমার ফোন আবার বেজে উঠল। এবার কল করলেন অ্যাডভোকেট নুসরাত জাহান। স্যার, বড় খবর। বলুন। আজ সকালে দুর্নীতি দমন কমিশন এবং আর্থিক গোয়েন্দা ইউনিট যৌথ তদন্ত শুরু করেছে। কিন্তু এর চেয়ে বড় বিষয় হলো আপনার বাবার মৃত্যুর পুরনো মামলার ফাইল আবার খোলা হয়েছে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিভাবে? লন্ডন থেকে নতুন কিছু প্রমাণ এসেছে, সেগুলো আদালতে জমা দেওয়া হয়েছে। আমি কয়েক মুহূর্ত চুপ করে রইলাম। তাহলে সত্যি বাবার মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না? সংবাদ সম্মেলন শেষ করে আমি ভেতরে ফিরে আসছিলাম। ঠিক তখনই নিরাপত্তারক্ষীরা একজন বৃদ্ধ মানুষকে নিয়ে আমার সামনে এলো। লোকটির চুল পুরো সাদা, চোখে গভীর ক্লান্তি। তিনি আমাকে দেখে কেঁদে ফেললেন। বাবা, তুমি আমাকে চিনবে না, কিন্তু আমি তোমার বাবার ব্যক্তিগত ড্রাইভার ছিলাম। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তিনি কাপা হাতে পকেট থেকে একটি পুরনো চাবি বের করে আমার হাতে দিলেন। এটা তোমার বাবা মৃত্যুর একদিন আগে আমাকে দিয়েছিলেন। বলেছিলেন যদি তার কিছু হয়ে যায় তাহলে একদিন এই চাবিটা যেন শুধু তার ছেলের হাতে তুলে দিই। আমি চাবিটার দিকে তাকিয়ে রইলাম। ছোট্ট একটি স্টিলের চাবি, কিন্তু তার সঙ্গে ঝুলছে একটি পুরনো পিতলের ট্যাগ। সেখানে মাত্র 3টি শব্দ খোদাই করা, গুদাম নম্বর 17। আমি বৃদ্ধ লোকটির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, ওখানে কি আছে? বৃদ্ধ লোকটি ধীরে ধীরে বললেন, সত্য। এমন এক সত্য যেটা জানার পর পুরো জীবন বদলে যাবে। আমি কিছুক্ষণ চাবিটার দিকে তাকিয়ে রইলাম। ছোট্ট একটি স্টিলের চাবি, কিন্তু যেন তার ওজন কয়েক মণ। বাবার পুরনো ড্রাইভার আব্দুল হাকিমের চোখে তখনও জল। তার কাপা কণ্ঠে বলা শেষ কথাগুলো বারবার কানে বাজছিল। গুদাম নম্বর 17, ওখানে লুকিয়ে আছে সত্য। আমি ধীরে ধীরে চাবিটা পকেটে রেখে তার সামনে একটি চেয়ার টেনে দিলাম। তিনি বসতেই আমি শান্ত গলায় বললাম, চাচা, আজ আর কিছু লুকিয়ে রাখবেন না। আমার বাবা মারা যাওয়ার আগে কি হয়েছিল সব খুলে বলুন। বৃদ্ধ লোকটি গভীর নিঃশ্বাস নিয়ে জানালার বাইরে তাকালেন, যেন বহু বছরের জমে থাকা স্মৃতিগুলো একে একে চোখের সামনে ভেসে উঠছে। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন,
তোমার বাবা বুঝতে পেরেছিলেন তার খুব কাছের কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, কিন্তু তিনি কাউকে বিশ্বাস করতে পারছিলেন না। শুধু আমাকে ডেকে বলেছিলেন যদি তার কিছু হয়ে যায় তাহলে এই চাবিটা যেন একদিন তার ছেলের হাতে তুলে দিই, আর কাউকে নয়। আমি একদৃষ্টে তার দিকে তাকিয়ে রইলাম। তিনি কি কারো নাম বলেছিলেন? বৃদ্ধ মাথা নাড়লেন। না, শুধু বলেছিলেন যাদের তিনি নিজের মানুষ ভেবেছিলেন তাদের মধ্যেই বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। কথাটা শুনিয়ে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। এতদিন আমি ভেবেছিলাম আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হাজী আব্দুল কাদের, কিন্তু এখন মনে হচ্ছে তিনি হয়তো পুরো খেলাটার শুধু একটি অংশ। ঠিক তখনই আরিফ দ্রুত ঘরে ঢুকে বলল, স্যার, আমরা গোদাম নম্বর 17-এর অবস্থান খুঁজে পেয়েছি। শহরের পুরনো শিল্পাঞ্চলে বহু বছর ধরে জায়গাটা বন্ধ পড়ে আছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। গাড়ি প্রস্তুত করো, আর নুসরাতকে বলো আইনি অনুমতি নিয়ে সেখানে যেতে হবে। কোনো নিয়ম ভাঙা যাবে না। মা সাবিহা বেগম আমাদের কথোপকথন নীরবে শুনছিলেন। তিনি এগিয়ে এসে আমার মাথায় হাত রেখে বললেন, সাবধানে যাস বাবা, সত্য খুঁজতে গিয়ে যেন নিজের জীবনকে বিপদে না ফেলিস। আমি মায়ের হাত দুটো নিজের হাতে নিয়ে বললাম, এতদিন আপনি আমার জন্য সব সহ্য করেছেন, এবার আমার পালা। আমি বাবার মৃত্যুর আসল কারণ না জেনে থামব না। 1 ঘন্টার মধ্যেই আমরা শহরের পুরনো শিল্পাঞ্চলে পৌঁছে গেলাম। একসময় এলাকাটা ছিল অসংখ্য কারখানার কোলাহলে ভরা। এখন চারিদিকে নীরবতা, মরিচা ধরা লোহার গেট, ভাঙা দেয়াল, আগাছায় ভরা রাস্তা। সব মিলিয়ে জায়গাটা যেন অতীতের কোনো ভুলে যাওয়া অধ্যায়। দূরে একটি বিশাল গোদামের গায়ে এখনও স্পষ্ট লেখা আছে 17। আমি পকেট থেকে চাবিটা বের করলাম। দরজার তালায় চাবি ঢোকাতে একটি ভারী শব্দ হলো। বহু বছর ধরে বন্ধ থাকা দরজাটা ধীরে ধীরে খুলে গেল। ভেতরে ঢুকতে ধুলোর গন্ধে পুরো পরিবেশ ভারী হয়ে উঠল। আলো জানানোর সঙ্গে সঙ্গে দেখা গেল বিশাল গোদামের এক পাশে সারি সারি কাঠের বাক্স, অন্য পাশে একটি লোহার আলমারি। মনে হচ্ছিল বহু বছর ধরে কেউ এখানে আসেনি। আরিফ কয়েকজন নিরাপত্তা কর্মী নিয়ে চারপাশ পরীক্ষা করতে লাগলো। আমি সোজা সেই আলমারির সামনে গিয়ে দাঁড়ালাম। আশ্চর্যের বিষয়, আলমারির তালাতেও একই চাবি কাজ করল। দরজা খুলতেই ভেতর থেকে একটি কালো রঙের চামড়ার ব্যাগ বেরিয়ে এলো। ব্যাগের ওপর বাবার হাতের লেখা, ইয়াসিনের জন্য। আমার বুকের ভেতরটা হঠাৎ ভারী হয়ে গেল। কাপা হাতে ব্যাগ খুলতেই প্রথমে চোখ পড়ল একটি ডায়েরি, কয়েকটি হার্ড ড্রাইভ, কিছু ফাইল এবং পুরনো ভিডিও ক্যাসেট। ডায়েরির প্রথম পাতায় বাবার হাতের লেখা স্পষ্ট, যদি তুমি এই ডায়েরি পড়ো তাহলে বুঝবি আমি আর বেঁচে নেই। কয়েক মুহূর্ত আমি কিছুই বলতে পারলাম না। মনে হচ্ছিল এত বছর পর বাবা যেন আমার সামনে বসে কথা বলছেন। আমি ডায়েরির প্রথম পাতা খুলে পড়তে শুরু করলাম। ইয়াসিন, আমি জানি না তুমি এই লেখা কবে পড়বে, তবে যদি পড়ো তাহলে বুঝবে আমি তোমাকে সত্য লুকিয়ে রাখতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম তুমি বড় হও, শক্ত হও, তারপর সত্য জানো। আমার চারপাশে এমন কিছু মানুষ আছে যারা আমার সম্পদের জন্য নয়, আমার মৃত্যুর জন্য অপেক্ষা করছে। আমি দ্রুত পরের পাতাগুলো উল্টাতে লাগলাম। সেখানে একের পর এক নাম লেখা, কিছু পরিচিত, কিছু অপরিচিত, ব্যবসায়ী, রাজনীতিবিদ, বিদেশি অংশীদার, সবাই কোনো না কোনোভাবে বাবার সঙ্গে যুক্ত ছিলেন। কিন্তু একটি নাম দেখে আমি থমকে গেলাম, হাজী আব্দুল কাদের। তার নামের পাশে বাবা লিখেছেন তিনি লোভী, কিন্তু মূল ষড়যন্ত্রকারী নন, তাকে ব্যবহার করা হচ্ছে। আমি বিস্ময়ে আরিফের দিকে তাকালাম। তাহলে সত্যি? আরিফ ধীরে মাথা নাড়ল। আমরা ভুল মানুষকে প্রধান শত্রু ভেবেছিলাম। ঠিক তখনই নুসরাত একটি হার্ড ড্রাইভ কম্পিউটারে সংযুক্ত করলেন। স্ক্রিনে একটি ভিডিও চালু হলো। ভিডিওতে আমার বাবা বসে আছেন, তার মুখে ক্লান্তি কিন্তু চোখে দৃঢ়তা। যদি এই ভিডিও কেউ দেখে তাহলে বুঝবি আমার সন্দেহ সত্যি হয়েছে। আমার জীবন ঝুঁকিতে। আমি কিছু নথি আলাদা করে রেখেছি, এগুলো প্রকাশ পেলে অনেক ক্ষমতাবান মানুষের মুখোশ খুলে যাবে। কিন্তু সবচেয়ে বড় কথা, আমার স্ত্রী সাবিহা এবং ছেলে ইয়াসিনকে নিরাপদে রাখো। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। ঘরের ভেতর এমন নীরবতা নেমে এলো যেন কেউ নিঃশ্বাস নেওয়ার সাহসও পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে বাইরের টায়ারের বিকট শব্দ শোনা গেল। আরিফ দৌড়ে বাইরে তাকিয়ে এসে বলল, স্যার, কয়েকটি গাড়ি এসে গোদাম ঘিরে ফেলেছে। আমি দ্রুত জানালার কাছে গেলাম। কালো পোশাক পরা কয়েকজন লোক গাড়ি থেকে নেমে চারিদিক ঘিরে ফেলছে। তাদের একজন উচ্চস্বরে বলল, মিস্টার ইয়াসিন, আপনারা যে নথি পেয়েছেন সেগুলো আমাদের হাতে তুলে দিন, তাহলে কেউ ক্ষতিগ্রস্ত হবে না।
আমি শান্তভাবে জানালার পাশে দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, অনেক দেরি হয়ে গেছে। সত্য আর কোনো তালার ভেতর বন্দি থাকবে না। লোকটি ঠান্ডা গলায় উত্তর দিল, তাহলে প্রস্তুত থাকুন। আজ কেউ এই গোদাম থেকে সহজে বের হতে পারবে না। গোদামের ভেতর মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ল। বাইরে কালো পোশাক পরা লোকগুলো চারিদিক ঘিরে ফেলেছে। তাদের হাতে আধুনিক অস্ত্র। কিন্তু আশ্চর্যের বিষয়, তারা গুলি চালানোর কোনো তাড়াহুড়ো করছে না। যেন তারা জানে আমরা যা পেয়েছি সেটাই তাদের আসল লক্ষ্য। আমি দ্রুত বাবার ডায়েরি, হার্ড ড্রাইভ আর গুরুত্বপূর্ণ নথিগুলো একটি নিরাপত্তা ব্যাগে ভরে আরিফের হাতে তুলে দিলাম। নিচু স্বরে বললাম, যে করে হোক এগুলো নিরাপদে বের করতে হবে। এই নথিগুলো হারিয়ে গেলে এত বছরের সত্য আবার অন্ধকারে চাপা পড়ে যাবে। আরিফ দৃঢ় গলায় বলল, স্যার, আপনি চিন্তা করবেন না। আমরা শেষ নিঃশ্বাস পর্যন্ত এগুলো রক্ষা করব। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই গম্ভীর কণ্ঠ ভেসে এলো, মিস্টার ইয়াসিন, আপনার কাছে মাত্র 5 মিনিট সময় আছে। দরজা খুলে নথি দিয়ে দিন, তাহলে কেউ আহত হবে না। আমি ধীরে ধীরে গুদামের প্রধান দরজার দিকে এগিয়ে গেলাম। দরজার ওপাশে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললাম, তোমাদের পাঠিয়েছে কে? কয়েক সেকেন্ড নীরব থাকার পর উত্তর এলো, যে মানুষের নাম জানলে তুমি আজ রাতে ঘুমাতে পারবে না। আমি মুচকি হেসে বললাম, তাহলে তার নাম জানার জন্যই আমি দরজা খুলব না? আমার উত্তর শুনে বাইরে হঠাৎ সব শব্দ থেমে গেল। কয়েক মুহূর্ত পর গুলির বদলে দরজায় ভারী কিছু আঘাত করার শব্দ শুরু হলো। তারা জোর করে ভেতরে ঢোকার চেষ্টা করছে। ঠিক তখনই নুসরাত জাহান দ্রুত মোবাইল ফোন বের করে পুলিশের বিশেষ শাখায় যোগাযোগ করলেন। তিনি নিজের পরিচয় দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করলেন। ওপাশ থেকে জানানো হলো, একটি বিশেষ দল ইতিমধ্যে রওনা হয়েছে, কিন্তু এখানে পৌঁছাতে অন্তত 20 মিনিট লাগবে। 20 মিনিট? এই 20 মিনিটই হয়তো আমাদের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষা। আমি গোদামের ভেতর চারপাশে তাকিয়ে দেখলাম, পুরনো একটি জরুরি বের হওয়ার পথ রয়েছে। বহু বছর ব্যবহার না হয় সেটি প্রায় ধুলোয় ঢাকা। আরিফ দ্রুত পথটি পরীক্ষা করে ফিরে এসে বলল, স্যার, এই পথ দিয়ে একজন একজন করে বের হওয়া সম্ভব। আমি সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম, নুসরাত, আপনি আর চাচা হাকিম এই পথ দিয়ে বের হবেন। ডায়েরি আর হার্ড ড্রাইভ আপনার সঙ্গে যাবে। এগুলো যে কোনো মূল্যে আদালতে পৌঁছাতে হবে। নুসরাত আপত্তি করলেন, আর আপনি? আমি শান্তভাবে বললাম, আমি আর আরিফ এখানে থাকব। তারা বুঝতেই পারবে না যে প্রমাণ ইতিমধ্যেই বেরিয়ে গেছে। কথাটা শুনে বৃদ্ধ হাকিমের চোখ ভিজে উঠল। বাবা, তোমার বাবাও ঠিক এভাবেই অন্যদের বাঁচিয়ে নিজে বিপদের সামনে দাঁড়িয়েছিলেন। আমি শুধু মৃদু হাসলাম। হয়তো আমি তারই ছেলে। গোদামের ভেতরের আলো হঠাৎ নিভে গেল। কেউ একজন বাইরের মূল বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে। চারিদিক অন্ধকারে ডুবে গেল। ঠিক সেই সময় দরজার একটি অংশ ভেঙে পড়ল। কালো পোশাক পরা 3জন লোক ভেতরে ঢুকে পড়ল। তাদের একজন চিৎকার করে বলল, নথিগুলো কোথায়? আমি ধীরে ধীরে সামনে এগিয়ে এলাম। যে জিনিস খুঁজছ সেটা তোমরা আর কখনো পাবে না। লোকটি অস্ত্র তুলে আমার দিকে তাক করল। ঠিক তখনই বাইরের সাইরেনের তীব্র শব্দ শোনা গেল। একটির পর একটি পুলিশের গাড়ি গোদামের সামনে এসে থামতে শুরু করেছে। আতঙ্কে হামলাকারীরা একে অপরের দিকে তাকালো। তাদের নেতা দাঁতে দাঁত চেপে বলল, পিছু হটো। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা যেভাবে এসেছিল সেভাবেই অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। পুলিশ গোদামের ভেতরে ঢুকেও পুরো এলাকা ঘিরে ফেলল। বিশেষ শাখার একজন কর্মকর্তা আমার কাছে এসে বললেন, মিস্টার ইয়াসিন, আপনাকে এখন থেকেই সরকারি নিরাপত্তার আওতায় থাকতে হবে। আপনার বাবার মামলাটি আনুষ্ঠানিকভাবে পুনরায় তদন্ত শুরু হয়েছে। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। বহু বছর ধরে চাপা পড়ে থাকা সত্য অবশেষে আইনের দরজায় পৌঁছে গেছে। কিন্তু আমার মনে তখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি হাজী আব্দুল কাদের মূল অপরাধী না হন, তাহলে সেই অদৃশ্য মানুষটিকে, যার ভয়ে আজও এত শক্তিশালী লোকেরা কাঁপছে? পুলিশের বিশেষ শাখার সদস্যরা পুরো গোদামটি ঘিরে ফেলল। ফরেনসিক দল ভেতরে ঢুকে একে একে প্রতিটি কক্ষ, প্রতিটি বাক্স, প্রতিটি নথির ছবি তুলতে শুরু করলো। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিলাম। এত বছর ধরে যে সত্যটি অন্ধকারের মধ্যে বন্দী ছিল, আজ সেটি আইনের হাতে পৌঁছে গেছে। কিন্তু আমার মনের ভেতর অদ্ভুত এক অস্থিরতা কাজ করছিল। কারণ আমি জানতাম এই খেলাটা এখানেই শেষ নয়। যারা এত বছর ধরে নিজেদের পরিচয় গোপন রেখে সবকিছু নিয়ন্ত্রণ করেছে, তারা এত সহজে হার মানবে না। ঠিক তখনই তদন্তকারী কর্মকর্তা মাহিরুল ইসলাম
আমার সামনে এসে দাঁড়ালেন। তিনি একটি সিল করা খাম আমার হাতে দিয়ে বললেন, মিস্টার ইয়াসিন, গুদামের ভেতরের লোহার আলমারির নিচে এটি পাওয়া গেছে। খামের ওপর শুধু আপনার নাম লেখা আছে। সম্ভবত আপনার বাবা রেখে গিয়েছিলেন। আমি কাপা হাতে খামটি খুললাম। ভেতর একটি ছোট চিঠি আর একটি পুরনো সাদা কালো ছবি। ছবিতে আমার বাবা মাহবুব ইয়াসিন আর আরো 4জন মানুষের সঙ্গে দাঁড়িয়ে আছেন। তাদের মধ্যে একজনকে আমি সঙ্গে সঙ্গে চিনে ফেললাম, হাজী আব্দুল কাদের। কিন্তু বাকি 3জনের মুখ আমার অচেনা। ছবির পেছনে বাবার হাতে লেখা, যাদের তুমি বন্ধু ভাববে তাদের সবাই বন্ধু নয়। এই 5জনের মধ্যে একজন আমার প্রাণের বন্ধু, একজন বিশ্বাসঘাতক, আর বাকি 3জন ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে। সত্য জানতে চাইলে ছবির পেছনের নামগুলো অনুসরণ করো। আমি ছবিটি উল্টে দেখলাম। সেখানে 5টির নাম লেখা, মাহবুব ইয়াসিন, হাজী আব্দুল কাদের, রাশেদ করিম, জহিরুল আলম এবং তৌফিক রহমান। শেষ 3টি নাম আমার কাছে একেবারেই অপরিচিত। আমি ছবিটি আরিফের হাতে দিয়ে বললাম, আজ থেকে এই 3জনের অতীত খুঁজে বের করো। তারা কোথায় আছে, কি করছে, সব জানতে চাই। আরিফ মাথা নাড়ল। আজ রাতের মধ্যেই রিপোর্ট আপনার টেবিলে থাকবে। এদিকে শহরের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছিল। কাদের গ্রুপের শেয়ারের দাম আরও পড়ে গেছে। বিভিন্ন সরকারি সংস্থা কোম্পানির নথি জব্দ করছে। সংবাদ মাধ্যমে একের পর এক বিশ্লেষণ প্রচার হচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, হাজী আব্দুল কাদের কোথাও কোনো বক্তব্য দিচ্ছেন না, যেন তিনি নিজেও অপেক্ষা করছেন আরও বড় কিছু সামনে আসার। সেদিন সন্ধ্যায় আমি বাড়িতে ফিরতে দেখলাম মা বারান্দায় বসে আছেন, হাতে তসবিহ, মুখে সেই চিরচেনা শান্তি। আমাকে দেখেই তিনি মৃদু হেসে বললেন, আজ সারাদিন কিছু খেয়েছিস? আমি হেসে বললাম, মা, এত বড় ঝড়ের মধ্যে খাবারের কথা মাথায় ছিল না। তিনি ভেতরে গিয়ে নিজের হাতে রান্না করা গরম ভাত আর ডাল নিয়ে সামনে রাখলেন। আমি খেতে বসতেই তিনি ধীরে বললেন, বাবা, তোর বাবা সবসময় বলতেন, সত্যের পথে হাঁটতে গেলে অনেক শত্রু হবে, কিন্তু সত্যকে কখনো ত্যাগ করবি না। আমি থেমে গেলাম। মা, বাবা কি কখনো তোমাকে কিছু বলেছিলেন, এমন কিছু যা আমি জানি না? মা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, তোর বাবা একদিন বলেছিলেন, যদি কোনোদিন তিনি হঠাৎ মারা যান তাহলে কাউকে সহজে বিশ্বাস করিস না, বিশেষ করে যারা খুব বেশি মিষ্টি কথা বলে তাদের নয়। আমি গভীরভাবে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলাম। মনে হলো বাবার মৃত্যুর আগেই তিনি বিপদের গন্ধ পেয়েছিলেন। ঠিক তখনই আরিফ তড়িঘড়ি করে ঢুকল। তার হাতে একটি মোটা ফাইল। স্যার, আমরা 3জনের তথ্য পেয়েছি। আমি ফাইল খোলাম। প্রথম নাম রাশেদ করিম, বর্তমানে দেশের অন্যতম প্রভাবশালী শিল্পপতি। দ্বিতীয় নাম জহিরুল আলম, সাবেক মন্ত্রী, বর্তমানে বিদেশে অবস্থান করছেন। তৃতীয় নাম তৌফিক রহমান। আমি নামটা পড়েই থেমে গেলাম। আরিফ নিচু স্বরে বলল, স্যার, তৌফিক রহমান 10 বছর আগে আনুষ্ঠানিকভাবে মারা গেছেন বলে ঘোষণা দেওয়া হয়েছিল, কিন্তু আমাদের তথ্য বলছে তিনি মারা যাননি। ভুয়া পরিচয়ে এখনও জীবিত আছেন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। লোকটা এখন কোথায়? আরিফ উত্তর দিল, এখনও নিশ্চিত নই, তবে তিনি নিয়মিত বিদেশ থেকে দেশে আসেন। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, গত 3 বছরে তিনি একাধিকবার হাজী আব্দুল কাদেরের সঙ্গে গোপনে দেখা করেছেন। আমি চুপচাপ ফাইল বন্ধ করে টেবিলে রাখলাম। সবকিছু যেন ধীরে ধীরে এক সুতোয় গাঁথা শুরু করেছে। ঠিক তখনই অ্যাডভোকেট নুসরাত জাহানের ফোন এলো। স্যার, আগামী সপ্তাহে আদালতে আপনার বাবার মামলার প্রথম শুনানি, কিন্তু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? আমাদের প্রধান সাক্ষীদের একজন নিখোঁজ। কে? আপনার বাবার সাবেক হিসাবরক্ষক। আমি কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে গেলাম। একজনের পর একজন সাক্ষী হারিয়ে যাচ্ছে, এর মানে স্পষ্ট, কেউ এখনও প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছে। আমি ফোন রেখে আরিফের দিকে তাকালাম। আজ থেকেই সব সাক্ষীকে নিরাপত্তা দিতে হবে, একজনকেও হারাতে চায় না। আরিফ মাথা নাড়ল। আমি এখনই ব্যবস্থা করছি। সেদিন গভীর রাতে আমি বাবার ডায়েরির শেষ দিকের কয়েকটি পৃষ্ঠা আবার পড়তে শুরু করলাম। হঠাৎ একটি ভাঁজ করা কাগজ মেঝেতে পড়ে গেল। আমি কাগজটি খুলতে ভেতরে হাতে আঁকা একটি মানচিত্র দেখতে পেলাম। মানচিত্রের নিচে বাবার লেখা মাত্র একটি লাইন, সত্যের শেষ দরজা খুলবে এ পথেই। আমি বিস্ময়ে মানচিত্রটির দিকে তাকিয়ে রইলাম। এটি শহরের কোনো জায়গার নয়, বরং এটি দেশের বাইরে একটি নির্জন দ্বীপের মানচিত্র। ঠিক সেই মুহূর্তে আমার ফোনে একটি অচেনা নম্বর থেকে মাত্র একটি বার্তা এলো, তুমি যত সত্যের কাছে পৌঁছাচ্ছ
তত মৃত্যুর কাছে এগিয়ে যাচ্ছ। থেমে যাও, নইলে পরের লাশটা তোমার খুব কাছের কারো হবে। বার্তাটি পড়ে আমার চোখ স্থির হয়ে গেল। সে অচেনা নম্বর থেকে আসা হুমকির বার্তাটি পড়ে আমি কয়েক সেকেন্ড নিশ্চুপ বসে রইলাম। ঘরের ভেতর গভীর নীরবতা। দেয়ালে ঝুলে থাকা ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছে। আরিফ আমার মুখের দিকে তাকিয়ে বুঝে গেল বিষয়টা সাধারণ নয়। সে ধীরে ধীরে এগিয়ে এসে বলল, স্যার, কি হয়েছে? আমি ফোনটা তার হাতে দিয়ে বললাম, পড়ো। বার্তাটি পড়ে তার মুখও কঠিন হয়ে গেল। সে নিচু স্বরে বলল, তাহলে তারা বুঝে গেছে। আমরা সত্যের খুব কাছাকাছি পৌঁছে গেছি। আমি জানালার বাইরে তাকিয়ে শান্ত গলায় বললাম, হ্যাঁ, আর যারা হুমকি দেয় তারা সাধারণত ভয় পেয়েই দেয়। এর মানে আমাদের পথ ঠিক। পরদিন সকালে আদালত চত্বরে অস্বাভাবিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হলো। আমার বাবা মাহবুব ইয়াসিনের মৃত্যুর মামলার পূর্ণ তদন্তের প্রথম শুনানি। আদালতের বাইরে শত শত সাংবাদিক, ক্যামেরা, সাধারণ মানুষ আর পুলিশের কড়া নিরাপত্তা। গত কয়েকদিনের ঘটনায় পুরো দেশ যেন এই মামলার দিকে তাকিয়ে আছে। আমি মাকে নিয়ে আদালতের ভেতরে ঢুকলাম। মা আজও সাধারণ সাদা শাড়ি পরে এসেছেন। অনেকেই তাকে চিনে ফিসফিস করে কথা বলতে লাগলো। যাকে কয়েকদিন আগেও একটি বিয়ের অনুষ্ঠানে অপমান করা হয়েছিল, আজ তাকে সবাই সম্মানের চোখে দেখছে। কিন্তু তার মুখে কোনো অহংকার নেই। তিনি শুধু ধীরে ধীরে তসবিহ পড়ছিলেন। কিছুক্ষণ পর আদালতের বিচারক কক্ষে প্রবেশ করলেন। সবাই দাঁড়িয়ে গেল। বিচারক বসতে রাষ্ট্রপক্ষের আইনজীবী উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, নতুন প্রমাণের ভিত্তিতে এই মামলাটি পুনরায় তদন্তের আবেদন করা হয়েছে। আমরা এমন কিছু নথি, ভিডিও এবং সাক্ষ্য পেয়েছি যা প্রমাণ করে এটি সাধারণ দুর্ঘটনা ছিল না। আদালত কক্ষে গুঞ্জন ছড়িয়ে পড়ল। বিচারক সবাইকে শান্ত থাকতে বললেন। ঠিক তখনই অ্যাডভোকেট নুসরাত জাহান দাঁড়িয়ে বাবার ডায়েরি, ভিডিও রেকর্ডিং এবং গুদান নম্বর 17 এর উদ্ধার হওয়া নথিগুলো আদালতে জমা দিলেন। বিচারক মনোযোগ দিয়ে সবকিছু দেখতে লাগলেন। কয়েক মিনিট পর তিনি বললেন, এই মামলার গুরুত্ব অত্যন্ত বেশি। তদন্তকারী সংস্থাকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দ্রুত তদন্ত শেষ করার নির্দেশ দেওয়া হচ্ছে। আদালতের ভেতরে বসে থাকা হাজী আব্দুল কাদের মাথা নিচু করেছিলেন। গত কয়েকদিনে যেন তিনি অনেকটাই বদলে গেছেন। বিচারক তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, আপনার কিছু বলার আছে? তিনি ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, মাননীয় আদালত, আমি স্বীকার করছি যে বহু বছর আগেই কিছু ব্যবসায়িক সিদ্ধান্তে আমি জড়িত ছিলাম। কিন্তু আমি কাউকে হত্যার পরিকল্পনা করিনি। আমি যদি কোনো ভুল করে থাকি, আইন অনুযায়ী শাস্তি পেতে প্রস্তুত। তার কথা শুনে পুরো আদালত আবারও ফিসফিস করে উঠল। ঠিক তখনই আদালতের দরজা খুলে একজন পুলিশ কর্মকর্তা দ্রুত ভেতরে ঢুকলেন। তার হাতে একটি সিল করা ফাইল। তিনি বিচারকের অনুমতি নিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীর হাতে ফাইলটি তুলে দিলেন। নুসরাত ফাইল খুলতে বিস্ময়ে তার চোখ বড় হয়ে গেল। তিনি বিচারকের দিকে তাকিয়ে বললেন, মাননীয় আদালত, আমরা কয়েক মিনিট আগে একটি নতুন ফরেনসিক রিপোর্ট পেয়েছি। এতে স্পষ্ট উল্লেখ আছে যে মাহবুব ইয়াসিনের গাড়ির ব্রেক স্বাভাবিকভাবে নষ্ট হয়নি। পরিকল্পিতভাবে সেটি বিকল করা হয়েছিল। আদালত কক্ষে যেন বিস্ফোরণ ঘটল। আমি চোখ বন্ধ করে কয়েক সেকেন্ড বাবার মুখটা মনে করার চেষ্টা করলাম। তাহলে সত্যি এটা দুর্ঘটনা ছিল না, এটা ছিল হত্যাকাণ্ড। মা নিঃশব্দে চোখের পানি মুছে ফেলেন। আমি তার হাত শক্ত করে ধরে বললাম, মা, আর বেশি অপেক্ষা করতে হবে না। শুনানি শেষ হওয়ার পর আদালতের বাইরে সাংবাদিকরা আমাকে ঘিরে ধরল। মিস্টার ইয়াসিন, এখন আপনার অনুভূতি কি? আপনি কি মনে করেন প্রকৃত অপরাধীরা ধরা পড়বে? আমি সংক্ষিপ্ত উত্তর দিলাম, আমি কারো বিরুদ্ধে ব্যক্তিগত যুদ্ধ করছি না। আমি শুধু চাই সত্য প্রতিষ্ঠিত হোক। ঠিক তখনই আরিফ দ্রুত দৌড়ে এসে আমার কানে কানে বলল, স্যার, বড় খবর। কি হয়েছে? যে তৌফিক রহমানকে মৃত ঘোষণা করা হয়েছিল তার অবস্থান আমরা নিশ্চিত করেছি। আমি থমকে দাঁড়ালাম। কোথায়? তিনি দেশে আছেন। আর আজ দুপুরে তিনি একটি ব্যক্তিগত বিমানে দেশ ছাড়ার পরিকল্পনা করেছেন। আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, ইমিগ্রেশনকে খবর দাও, আদালতের আদেশ নিয়ে বিমানবন্দরে যাও। তিনি দেশ ছাড়তে পারবেন না। আরিফ দ্রুত সেখান থেকে চলে গেল। বিকেলের দিকে আমরা খবর পেলাম বিমানবন্দরে তৌফিক রহমানকে আটক করার চেষ্টা করা হয়েছে, কিন্তু তিনি পুলিশের আগেই সেখান থেকে পালিয়ে গেছেন। সংবাদটি শুনে আমার বুকের ভেতর আবার অস্থিরতা ফিরে এলো। লোকটা পালিয়ে গেছে মানে? সে ভয় পেয়েছে, আর যে ভয় পায়
সে একসময় ভুল করেই ফেলে। ঠিক তখনই আমার ফোনে আবার একটি ভিডিও বার্তা এলো। ভিডিও চালু করতে দেখা গেল অন্ধকার একটি ঘরে একজন মানুষ বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে বলল, ইয়াসিন, তুমি অনেক দূর চলে এসেছ, কিন্তু শেষ সত্য জানলে তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না। আমি কঠিন গলায় বললাম, তুমি কে? লোকটি হালকা হেসে বলল, আমি সেই মানুষ যার কারণে তোমার বাবা মারা গেছেন, আর যার কারণে আজও অনেক মানুষ আমাকে বাঁচিয়ে রাখছে। ভিডিও হঠাৎ বন্ধ হয়ে গেল। আমি ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। এটাই প্রথমবার মূল ষড়যন্ত্রকারী নিজে আমার সঙ্গে যোগাযোগ করল। আমি বুঝতে পারলাম শেষ লড়াই আর খুব দূরে নয়। আর সে লড়াইয়ের ফলে ঠিক করবে আমার বাবার হত্যার বিচার হবে, নাকি আরও একটি সত্য চিরদিনের মতো অন্ধকারে হারিয়ে যাবে। ভিডিওটি বন্ধ যাওয়ার পর আমি কয়েক সেকেন্ড ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। অন্ধকার ঘরে বসে থাকা মানুষটির মুখ দেখা যায়নি, কিন্তু তার কণ্ঠে ছিল আত্মবিশ্বাস। সে বিশ্বাস করছিল এত বছর ধরে যেভাবে সবাইকে ভয় দেখিয়ে চুপ করে রেখেছে, এবারও ঠিক তাই পারবে। কিন্তু সে একটি বিষয় বুঝতে পারেনি, যে ছেলে নিজের মায়ের অপমানের সামনে মাথা নত করেনি, সে আর কোনো ভয়কে গুরুত্ব দেবে না। আমি সঙ্গে সঙ্গে ফোনটি তদন্তকারী কর্মকর্তা মাহিরুল ইসলামের হাতে তুলে দিলাম। তিনি ভিডিওটি ফরেনসিক টিমের কাছে পাঠিয়ে বললেন, কণ্ঠ বিশ্লেষণ, ভিডিওর মেটাডেটা আর অবস্থান সবকিছু পরীক্ষা করা হবে। এবার ওদের পালানোর পথ খুব সংকীর্ণ। পরদিন সকালে তদন্তকারী সংস্থা, আর্থিক গোয়েন্দা ইউনিট এবং পুলিশের বিশেষ শাখা যৌথ সংবাদ সম্মেলন করল। সেখানে জানানো হলো, দীর্ঘ তদন্তের পর তৌফিক রহমানের ভুয়া পরিচয়, বিদেশি অর্থ পাচার এবং মাহবুব ইয়াসিন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একাধিক প্রমাণ পাওয়া গেছে। একই সঙ্গে রাশেদ করিমের অফিস ও বাড়িতে অভিযান চালিয়ে গুরুত্বপূর্ণ নথি জব্দ করা হয়েছে। বিকেলের দিকে খবর এলো, তৌফিক রহমান সীমান্তবর্তী একটি রিসোর্টে আত্মগোপনে আছে। আদালতের নির্দেশ নিয়ে বিশেষ বাহিনী সেখানে অভিযান চালায়। কয়েক ঘন্টার উত্তেজনাপূর্ব অভিযানের পর তাকে জীবিত আটক করা হয়। সংবাদটি ছড়িয়ে পড়তেই পুরো দেশে আলোড়ন সৃষ্টি হলো। দুদিন পর আদালতে তাকে হাজির করা হয়। আদালত কক্ষ ছিল মানুষে পরিপূর্ণ। সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী সবাই অপেক্ষা করছিল বহু বছরের রহস্যের শেষ পরিণতি জানার জন্য। রাষ্ট্রপক্ষ একে একে বাবার ডায়েরি, ভিডিও বার্তা, ফরেনসিক রিপোর্ট, আর্থিক নথি এবং সাক্ষীদের জবানবন্দি আদালতে উপস্থাপন করল। তারপর বিচারক তৌফিক রহমানকে জিজ্ঞেস করলেন, আপনি কি নিজের বক্তব্য দিতে চান? প্রথমে তিনি নীরব ছিলেন, তারপর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ, আজ আর লুকিয়ে লাভ নেই। পুরো আদালত নিস্তব্ধ হয়ে গেল। তিনি ধীরে ধীরে স্বীকার করলেন, মাহবুব ইয়াসিন তার অবৈধ আর্থিক লেনদেন ও অর্থ পাচারের তথ্য জানতে পেরেছিলেন। সেই তথ্য প্রকাশ পেলে বহু ক্ষমতাবান ব্যক্তি আইনের মুখোমুখি হতো। তাই পরিকল্পনা করে তার গাড়ির ব্রেক বিকল করা হয়। দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়া হয় হত্যাকাণ্ডকে। হাজী আব্দুল কাদেরকে বিভিন্ন ব্যবসায়িক সুবিধার লোভ দেখিয়ে ব্যবহার করা হলেও তিনি হত্যার পুরো পরিকল্পনা জানতেন না। আদালতে উপস্থিত হাজী আব্দুল কাদের মাথা নিচু করে কাঁদতে শুরু করলেন। তিনি দাঁড়িয়ে বললেন, আমি লোভ করেছি, অন্যায়ের পাশে দাঁড়িয়েছি, কিন্তু আমি কখনো কাউকে হত্যা করতে চাইনি। আমার লোভের জন্যই আজ এত মানুষের জীবন নষ্ট হয়েছে। বিচারক দীর্ঘ শুনানি শেষে রায় ঘোষণা করলেন, তৌফিক রহমান আর তার সহযোগীদের বিরুদ্ধে হত্যাকাণ্ড, ষড়যন্ত্র এবং অর্থ পাচারের অভিযোগ প্রমাণিত হওয়ায় কঠোর শাস্তি দেওয়া হলো। রাশেদ করিমও দোষী সাব্যস্ত হলেন। হাজী আব্দুল কাদেরের বিরুদ্ধে আর্থিক অপরাধ ও প্রতারণার অভিযোগে সাজা এবং তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হলো। রায় ঘোষণার পর আদালত কক্ষে গভীর নীরবতা নেমে এলো। আমি ধীরে ধীরে মায়ের দিকে তাকালাম। তিনি শুধু চোখ বন্ধ করে বললেন, আলহামদুলিল্লাহ, সত্য কখনো হারায় না। আদালত থেকে বের হওয়ার সময় লাবণ্য আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখে অশ্রু। ইয়াসিন, আমি জানি আমার ক্ষমা পাওয়ার অধিকার নেই, তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আমি শান্তভাবে বললাম, আমি তোমাকে ক্ষমা করেছি, কারণ ঘৃণা বয়ে বেড়ালে মানুষ নিজেই ছোট হয়ে যায়। কিন্তু ক্ষমা মানেই সবকিছু আগের মতো হয়ে যায় না। কিছু সম্পর্ক ভেঙে গেলে আর জোড়া লাগে না। লাবণ্য নীরবে মাথা নিচু করল। কয়েক মাস পরে সাবিহা ট্রাস্টের উদ্যোগে শহরের প্রান্তে একটি বৃদ্ধাশ্রম এবং একটি এতিমখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। মা নিজে সেখানে প্রথম ইট বসালেন। সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করলেন,
আপনি এত বড় সম্পদের মালিক হয়েও এত সাধারণ জীবন কেন বেছে নিয়েছেন? মা মৃদু হেসে উত্তর দিলেন, মানুষের মূল্য তার পোশাকে নয়, তার চরিত্রে। যেদিন সবাই এই শিক্ষা শিখবে, সেদিন কোনো মা আর অপমানিত হবেন না। আমি কিছুটা দূরে দাঁড়িয়ে মায়ের কথা শুনছিলাম। আমার মনে হচ্ছিল এই একটি বাক্যই পুরো জীবনের সবচেয়ে বড় শিক্ষা। বাড়ি ফেরার পথে গাড়ির জানালা দিয়ে আকাশের দিকে তাকালাম। মনে হলো বাবা কোথাও থেকে সবকিছু দেখছেন। তার অসমাপ্ত লড়াই শেষ হয়েছে। মায়ের সম্মান ফিরে এসেছে। সত্য প্রতিষ্ঠিত হয়েছে। সেদিন আমি উপলব্ধি করলাম, প্রতিশোধ মানুষকে সাময়িক শান্তি দিতে পারে, কিন্তু ন্যায়বিচার মানুষকে স্থায়ী সম্মান দেয়। আরেকজন সন্তানের সবচেয়ে বড় পরিচয় তার সম্পদ নয়, তার মায়ের মাথা উঁচু করে বাঁচার অধিকার রক্ষা করা। সমাপ্ত।